তাহলে আজকের ক্লাসে ফার্স্টে আমরা কি পড়েছি? আমরা পড়েছি কারক নিয়ে, কারকের সংজ্ঞা পড়েছি, কারকের সন্ধি বিচ্ছেদ পড়েছি। তারপর আমরা কি পড়েছি? তারপর আমরা পড়েছি বিভক্তি নিয়ে, বিভক্তির সংজ্ঞা, বিভক্তির প্রকারভেদ, বিভক্তিগুলোকে আমরা কিভাবে চিনব এবং বিস্তারিত পড়েছি বিভক্তি নিয়ে। তারপর কি পড়েছি আমরা? আচ্ছা, তারপর পড়েছি আমরা কারকের প্রকারভেদ, যে কারক কত প্রকার ও কি কি, কারকগুলোকে কিভাবে চিনব, প্রত্যেকটা প্রকারের সংজ্ঞাও কিন্তু আমরা পড়েছি এখানে, যে কর্তৃকারক কাকে বলছে, কর্তৃকারক তুমি কিভাবে চিনতে পারবে সেই বিষয়ে আমরা ধারণা পেয়েছি, কর্তৃকারকের এক্সাম্পল। তারপরে আমরা পড়েছি কর্তৃকারকের কিছু প্রকারভেদ পড়েছি। তারপর আমরা পড়েছি কিছু অনুশীলন। তারপর আমরা কর্মকারক পড়েছি, সেখানেও আমরা কর্মকারকের সংজ্ঞা পড়েছি। কর্মকারকের সংজ্ঞার পরে আমরা পড়েছি কর্মকারকের কিছু এক্সাম্পল অ্যান্ড প্লাস কিছু অনুশীলনও করেছি আমরা। নেক্সট আমরা পড়েছি কর্মকারকের প্রকারভেদ, সেখানে মুখ্য এবং গৌণর মধ্যে পার্থক্যটা বলেছিলাম। গৌণ কি ছিল আমাদের? গৌণ ছিল ব্যক্তিবাচক কর্ম আর মুখ্য ছিল আমাদের বস্তুবাচক কর্ম। তারপর হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়, এই দুটার মধ্যে ওই পার্থক্য সেম, একটা হচ্ছে বিভক্তি যুক্ত থাকবে, একটা বিভক্তি মুক্ত বা বিভক্তি ছাড়া থাকবে। তারপরে চলে যাই, এটা অনুশীলন করেছি আমরা। তারপরে আমরা পড়েছি করণ কারক, ক্রিয়া সম্পন্ন বা কর্তা যে ক্রিয়া সম্পন্ন করছে বা যে উপায় ক্রিয়া সম্পন্ন করছে সেটা করণ কারক, এটাও পড়েছি আমরা। দেন অনুশীলন করেছি, সম্প্রদান কারক সম্পর্কে জেনেছি অ্যান্ড অপাদান কারক সম্পর্কেও জেনেছি। অপাদান কারকের কিছু প্রকারভেদ ছিল, সেগুলো সম্পর্কে আমরা আগে ভালোভাবে জেনেছি। অধিকরণ কারক সম্পর্কে জেনেছি, অধিকরণ কারকের প্রকারভেদ অ্যান্ড সবশেষে অনুশীলন। এই তো ছিল আজকে আমাদের ক্লাস। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মার্জিয়া রহমান প্রমি, বর্তমানে অধ্যয়নরত আছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে মার্কেটিং ডিপার্টমেন্টে। অ্যান্ড আজকে আমরা তোমাদের সাথে কথা বলবো বাংলা সেকেন্ড পেপার নিয়ে। টপিক নাম হচ্ছে কারক ও বিভক্তি। শুরু করা যাক, চলো। আচ্ছা, প্রথমে আমরা দেখব হচ্ছে কারকের সংজ্ঞা। তো বাক্যতত্ত্বের আলোচিত বাক্যের অন্তর্ভুক্ত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকেই বলা হচ্ছে আমাদের কারক। বাক্যতত্ত্ব কিছু আমরা শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, রূপতত্ত্ব এই ধরনের কিছু জিনিসপত্র আমরা পড়েছিলাম এবং সেটারই একটা হচ্ছে আমাদের বাক্যতত্ত্ব। এই বাক্যতত্ত্বেরই একটা আলোচিত বিষয় হচ্ছে আমাদের এই কারক। ঠিক আছে? আচ্ছা, তো কারকের সংজ্ঞাতেই কিন্তু তোমরা কারকের কাজটা দেখতে পাচ্ছ, যে কারকের কাজটা কি? বিভিন্ন ক্রিয়াপদের সাথে নামপদের যে আমাদের সম্পর্ক সেটা তৈরি করা। এই যে ক্রিয়াপদের সাথে আমাদের নামপদের সম্পর্ক তৈরি করা। আচ্ছা, এই যে নামপদ বা ক্রিয়াপদ বলতে আমরা কি বুঝি? ক্রিয়াপদ হচ্ছে আমাদের বেসিক্যালি কাজগুলোকে বা যে কাজগুলো আমরা করে থাকি সেগুলো হচ্ছে আমাদের ক্রিয়াপদ। কিন্তু নামপদ কি? নামপদ হচ্ছে আমাদের সর্বনাম এবং বিশেষ্যগুলোকে বলা হয় নর্মালি নামপদ। ঠিক আছে, তাহলে নামপদ আমাদের কি? নামপদ হচ্ছে দুইটা, একটা হচ্ছে সর্বনামের কথা বলো তোমরা। হচ্ছে না। আরেকটা হচ্ছে তোমাদের বিশেষ্য। আচ্ছা, এবার আমরা যদি আসি কারকের সন্ধি বিচ্ছেদে, আমরা দেখতে পাচ্ছি ক্রি যোগ নক করলে আমরা কারক পাচ্ছি। এটা একদম বেসিক একটা ধারণা ছিল। নেক্সট স্লাইডে আমরা চলে যাই। ওকে, কারকের সাথে বিভক্তি খুবই রিলেটেড একটা শব্দ, বা কারকের সাথে বিভক্তি খুবই ওতপ্রোতভাবে জড়িত একটি শব্দ। বিভক্তি বলতে আমরা কি বুঝি? বাক্যস্থিত বা বাক্যে অবস্থিত এক প্রকার শব্দ বা শব্দগুচ্ছ। এই যে শব্দ বা শব্দগুচ্ছ, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। বাক্যে অবস্থিত এক প্রকার শব্দগুচ্ছ যারা কিনা বাক্যের একটি শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক স্থাপন করতেছে। তো দেয়ার আর সার্টেন ওয়ার্ডস বা কিছু কিছু শব্দ বা কিছু কিছু ওয়ার্ড থাকে যেগুলো কিনা আমাদের কিছু কিছু লেটার থাকে যেগুলো কিনা আমাদের একটা ওয়ার্ডের সাথে বা একটা শব্দের সাথে আরেকটা শব্দের কানেকশন ক্রিয়েট করতেছে বা সম্পর্ক তৈরি করতেছে। তো এই যে বিভক্তিগুলো বা এই যে সম্পর্ক তৈরিকারী শব্দগুলো বা লেটারগুলো, এগুলো হচ্ছে আমাদের বিভক্তি। বিভক্তিকে 7 ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে আমাদের প্রথমা বিভক্তি, দ্বিতীয় হচ্ছে প্রথমা বিভক্তিকে আমরা শূন্য বিভক্তিও বলে থাকি, সেকেন্ড হচ্ছে আমাদের দ্বিতীয়া বিভক্তি,
থার্ডে আমার তৃতীয়া বিভক্তি, ফোর্থে চতুর্থী এবং ফিফথে হচ্ছে পঞ্চমী। তাছাড়া আমাদের আরও দুটি রয়েছে, তার মধ্যে একটি হলো ষষ্ঠী এবং সপ্তমী। আচ্ছা, আমরা জানবো বিভক্তিগুলো, কিভাবে আমরা বিভক্তিগুলো চিনব। যদি আমরা আলোচনা করি প্রথম বিভক্তির ব্যাপারে, তাহলে প্রথম বিভক্তি হচ্ছে আমাদের শব্দের শেষে শূন্য বা কোনো ধরনের বিভক্তি আমাদের অ্যাড হবে না, বা কোনো ধরনের বিভক্তি আমাদের যোগ করা হবে না। যদি আমরা কথা বলি দ্বিতীয় বিভক্তি সম্পর্কে, তাহলে শব্দগুলো একটা একটার সাথে কানেক্টেড থাকবে প্রথম শব্দটির শেষে কে বা রে এই ওয়ার্ডগুলো যুক্ত থাকার মাধ্যমে। আচ্ছা, যদি আমরা বলি তৃতীয় বিভক্তির ব্যাপারে, তৃতীয় বিভক্তিতে আছে আমাদের কি দ্বারা, দিয়ে, কর্তৃক। এই তিনটা ওয়ার্ড দিয়ে আমরা চিনতে পারবো যে এটা কি আমাদের তৃতীয় বিভক্তি নাকি চতুর্থ বিভক্তি নাকি কোন বিভক্তি সেটা। তারপরে চলে যাচ্ছি আমরা চতুর্থ বিভক্তিতে। চতুর্থ বিভক্তিতে আমরা দেখতেই পাচ্ছি রয়েছে আমাদের কে এবং রে। তার আগে আমরা একবার আগে স্লাইডে যাই। দেখো, দ্বিতীয় বিভক্তিতে আমাদের রয়েছে কি কে এবং রে, তার সাথে কিন্তু আমরা চতুর্থ বিভক্তিতেও দেখতে পাচ্ছি কে এবং রে রয়েছে আমাদের, তাই না? এই দুটো বিভক্তি অলমোস্ট সেম। আমরা যখন বিশ্লেষণে যাব তখন আমরা বুঝতে পারবো ইজিলি কিভাবে কোনটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। ওকে, চতুর্থ বিভক্তি হচ্ছে আমাদের কে এবং রে, পঞ্চমী বিভক্তি হচ্ছে আমাদের হতে, থেকে, চে, ষষ্ঠী হচ্ছে র এর, এবং সপ্তমী হচ্ছে আমাদের এ ও তে। মানে প্রত্যেকটা ওয়ার্ডের শেষে যদি বা কোনো ওয়ার্ডের শেষে যদি এ ও তে আমাদের অ্যাড থাকে তাহলে আমাদের বুঝতে হবে সেটা আমাদের সপ্তমী বিভক্তি। এই ছিল আমাদের বিভক্তি নিয়ে ছোটখাটো একটা আলোচনা, এবং এই ছিল আমাদের কারকের পরিচিতি পর্ব। এবার আমরা কারক সম্পর্কে বিস্তারিত জানবো। আমরা জানি যে কারক 6 প্রকার হয়। প্রথমটা হচ্ছে আমাদের কর্তৃকারক, তারপরে হচ্ছে আমাদের কর্মকারক, তারপরে আমাদের করণ কারক, তারপরে আমাদের সম্প্রদান, অপাদান এবং অধিকরণ কারক। এই 6 রকমের কারক নিয়ে আমরা এখন জানবো। আচ্ছা, প্রথমে আসি কর্তৃকারক সম্পর্কে। বাক্যের অন্তর্ভুক্ত যে পদটি কোনো কাজ করে বা কর্ম সম্পাদন করে তাকে বলা হচ্ছে আমাদের কি কর্তৃকারক। মানে ধরো আমি ভাত খাই, এখানে আমি কিন্তু কাজটি করছি। এক কথায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাক্যের অন্তর্ভুক্ত মানে বাক্যের মাঝখানে বা বাক্যে থাকা যে পদ বা যে ওয়ার্ডটা আমাদের কোনো কাজ করতেছে বা কোনো কর্ম সম্পাদন করতেছে সেটাই হচ্ছে আমাদের কি কর্তৃকারক। তো এই যে আমি ভাত খাচ্ছি, এখানে আমি কিন্তু কাজ করতেছি। আমি ভাত খাচ্ছি, এখানে আমি কাজটি সম্পাদন করতেছি। এই বাক্যে অবস্থিত আমি কাজটি, এই বাক্যে অবস্থিত আমি ওয়ার্ডটিতে বোঝাচ্ছে যে কাজটি কে সম্পাদন করছে। কে করছে? আমি করছি। তো এই আমি ওয়ার্ডটি দিয়ে আমরা বুঝতে পারছি যে বাক্যের কর্তৃকারক কে। আমরা এবার যাই কিভাবে একটা বাক্যে কোন ওয়ার্ডটা বা কোন জিনিসটা দিয়ে আমরা চিনবো সেটা কি ধরনের কারক। সেটা চেনার উপায় হচ্ছে আমাদের বাক্যের ক্রিয়ার সাথে কে বা কারা যোগ করতে হবে। বাক্যের ক্রিয়ার শেষে কে বা কারা যোগ করে যদি আমরা সেটাকে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে আমাদের কর্তৃকারক। এবার আমরা দেখি এক্সাম্পলে যে রাহুল বই পড়ে, এখানে ক্রিয়া হচ্ছে আমাদের পড়ছে। পড়ছে হচ্ছে আমাদের ক্রিয়া, কারণ ক্রিয়া মানে হচ্ছে কাজ আর পড়ছে এক ধরনের কাজ। তো এই যে পড়ছে ওয়ার্ডটার সাথে যদি আমরা কে বা কারাটা যোগ করি, যদি পড়ছে ওয়ার্ডটাকে আমরা জিজ্ঞেস করি যে কে পড়ছে বা কারা পড়ছে, তবে কিন্তু আমরা উত্তরটা পাই রাহুল পড়ছে। কে বা কারা পড়ছে অ্যাড করলে আমরা পাই রাহুল পড়ছে। এখানে রাহুল হচ্ছে আমাদের কর্তৃকারক, কারণ আমরা আগেই দেখেছি যে ক্রিয়ার সাথে যুক্ত করে যদি আমরা কে বা কারা ওয়ার্ডটা যুক্ত করার পর কোনো প্রশ্ন করলে এবং তারপর যদি কোনো উত্তর পাই সেটা আমাদের হয় কি কর্তৃকারক। আর কর্তৃকারকের সংজ্ঞায় আমরা কি পড়েছিলাম বলতো? বাক্যের অন্তর্ভুক্ত যে পদটি কোনো কাজ বা কর্ম সম্পাদন করে থাকে সেটাই হচ্ছে আমাদের কর্তৃকারক। এখানে কিন্তু রাহুল বই পড়ছে বা রাহুল খেলা করছে বা রাহুল ঘুমোচ্ছে, রাহুল কাজটি করতেছে, সেজন্য রাহুল আমাদের কি হবে? কর্তৃকারক। আচ্ছা, কর্তৃকারকের কিছু প্রকারভেদ সম্পর্কে আমরা জানবো। প্রথমে হচ্ছে আমাদের মুখ্য কর্তা। মুখ্য কর্তা হচ্ছে যে কর্তা নিজেই কোনো কাজ করছে, অর্থাৎ আগের উদাহরণটাতে যে আমি খাচ্ছি বা আমি ঘুমাচ্ছি, এখানে কিন্তু আমি নিজেই কাজটা করছি। নিজে যে কাজ করা হয় সেটাই হচ্ছে আমাদের কি মুখ্য কর্তা। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে তোমার রিয়া বই পড়ছে। রিয়া বই পড়ছে, কে বই পড়ছে? রিয়া। রিয়া কি অন্য কাউকে দিয়ে কাজটা করাচ্ছে বা রিয়া কি অন্য কাউকে দিয়ে কাজটা করতে বাধ্য করাচ্ছে? বা রিয়া কিন্তু এখানে নিজেই করছে, তাই না? তো আমরা ডেফিনেশন থেকে জানতে পারছি যে যে কর্তা নিজেই কাজটা করবে সেটাই হবে হচ্ছে আমাদের মুখ্য কর্তা। সো এখানে রিয়া কিন্তু নিজে কাজটা করছে, সেজন্য রিয়াই হচ্ছে আমাদের মুখ্য কর্তা।
ওকে, তারপরে আমরা চলে যাই প্রযোজক কর্তার ব্যাপারে কথা বলতে। যে কর্তা অন্যকে দিয়ে কাজ সম্পাদন করে তাকে বলা হচ্ছে আমাদের প্রযোজক কর্তা। যেমন ধরো তুমি নিজে কাজটা না করে অন্য কাউকে দিয়ে কাজটা করাচ্ছ, সেটা হতে পারে তুমি কাউকে দিয়ে নোট করাচ্ছ, তুমি কাউকে দিয়ে লেখাচ্ছ, খেলাচ্ছ, তুমি কাউকে দিয়ে কথা বলাচ্ছ। তো এই ব্যাপারগুলো যেগুলো তুমি নিজে করছো না কিন্তু অন্য কাউকে দিয়ে করাচ্ছ, সেগুলো হচ্ছে তোমার কি ধরনের কর্তা? প্রযোজক কর্তা। তো এখানে দেখো রাখালের কথা বলা আছে আমাদের, যে রাখাল গরু চড়ায়। রাখাল গরু চড়ায়, এখানে কিন্তু রাখাল নিজে কাজ করছে না, রাখাল গরুটিকে দিয়ে কাজ করাচ্ছে। যে রাখাল মাঠে গিয়ে কাজ কিন্তু তার করতে হচ্ছে না, গরুটাকে দিয়ে সে মাঠে কাজ করাচ্ছে। সুতরাং রাখাল এখানে গরুটাকে দিয়ে কাজ করানোর জন্যই গরুটা আমাদের হয়ে যাচ্ছে কি ধরনের কর্তা? রাখাল আমাদের কি হয়ে যাচ্ছে? প্রযোজক কর্তা। বুঝতে পেরেছি? মানে যে কর্তা অন্য কাউকে বাধ্য করছে বা অন্য কাউকে দিয়ে কোথাও কাজ করাচ্ছে সেই হবে হচ্ছে আমাদের প্রযোজক কর্তা। এখানে রাখাল হচ্ছে প্রযোজক কর্তা। সিমিলার এক্সাম্পল দিয়ে যদি আমরা বুঝতে চাই প্রযোজক কর্তাকে, প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজ সম্পাদন করায় তাকে বলা হচ্ছে আমাদের প্রযোজক কর্তা। মানে আগেরটাতে যে আগেরটা কি ছিল আমাদের বলো তো, যে কর্তা আমাদের কাজটা অন্য কাউকে দিয়ে করাচ্ছে, সেখানে রাখাল কি করেছে? রাখাল কিন্তু গরুকে দিয়ে মাঠে কাজ করাচ্ছে, তাই না? আর প্রযোজক কর্তার প্রযোজক কর্তার মধ্যে এটাই পার্থক্য যে প্রযোজ্য কর্তা অন্য কাউকে দিয়ে কাজ করাবে, সেখানে যে কর্তা কাজ করাচ্ছে সে হচ্ছে তোমার প্রযোজক কর্তা। আর প্রযোজক কর্তার ব্যাপারটা হচ্ছে যে যাকে দিয়ে কাজটা করাচ্ছে, মানে গরু দিয়ে মাঠে দৌড়াচ্ছে, এটা করছে ওটা করছে, গরু দিয়ে মাঠে কি করছে? গরুকে দিয়ে কাজ করাচ্ছে। কে করাচ্ছে? রাখাল। এই যে যাকে দিয়ে করাচ্ছে বা গরুকে দিয়ে যখন করানো হচ্ছে তখন গরু হয়ে যাচ্ছে আমাদের কি? প্রযোজক কর্তা। আমরা ডেফিনেশনটা একটু সুন্দর করে পড়ি। প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজ সম্পাদন করায় তাকে বলা হচ্ছে আমাদের প্রযোজ্য কর্তা। যেমন এখানে রাখাল গরু চড়াই সেন্টেন্সটার মধ্যে গরু হয়ে যাবে আমাদের প্রযোজ্য কর্তা। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে যাবো একদম লাস্টেটা, সেটা হচ্ছে আমাদের ব্যতিহার কর্তা। দুটো কর্তা একই সাথে একই জাতীয় কাজ সম্পাদন করলে তখন তাকে বলা হচ্ছে ব্যতিহার কর্তা। এটা হবে হচ্ছে ওকে, দুটো কর্তা একই সাথে একই জাতীয় কাজ সম্পাদন করলে তখন তাকে কি বলা হচ্ছে? আমাদের ব্যতিহার কর্তা। যদি তুমি এক্সাম্পলে চলে যাও যে বাঘে মহিষে একই ঘাটে জল খাচ্ছে, এখানে কিন্তু বাঘ এবং মহিষ দুজনই দুটো কর্তা, তারা কিন্তু একই সাথে একই কাজ করতেছে। কি করতেছে? তারা একই সাথে জল খাচ্ছে। ঠিক আছে? এই যে একই সাথে জল খাওয়ার যে ব্যাপারটা, এটা কি তারা দুজন একসাথে করছে না একটা কাজ? আমরা সংজ্ঞা থেকে দেখতে পেয়েছি যে দুটি কর্তা যখন একই সাথে একই ধরনের কাজ করবে তখন সেটা আমাদের কি হয়ে যাবে? ব্যতিহার কর্তা হয়ে যাবে। তো এখানে আমাদের ব্যতিহার কর্তা কি হবে? বাঘে মহিষে এক ঘাটে জল খাচ্ছে। এখানে শেষ হচ্ছে আমাদের কর্তৃকারক। এরপর যদি আমরা এক্সাম্পলে চলে যাই যে আমি গান গাই, সে ভাত খায়, তারা ফুটবল খেলে, রায়হান খাবার খায় এবং আমরা স্কুলে যাচ্ছি, এই 5টা এক্সাম্পলের মধ্যে কোনটা কি ধরনের কর্তা সেটা আমরা এখন আইডেন্টিফাই করব। প্রথমেই আমরা এই স্লাইডে দেখো তো আমাদের কোয়েশ্চেন, এই চেনার উপায় বা কিভাবে চিনবো আমরা, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম কি আমাদের ক্রিয়ার সাথে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা আমাদের কি হবে? কর্তৃকারক। এটা মনে রাখবে। এবার আমরা চলে যাই অনুশীলনে। আমি গান গাই, এই বাক্যটাকে তুমি কে বা কারা দিয়ে প্রশ্ন করে দেখো যে কে গান গায় বা কারা গান গায়। উত্তর আমরা কি পাচ্ছি? যে আমি গান গাচ্ছি। সুতরাং এখানে আমি হচ্ছে আমাদের কর্তৃকারক। সেকেন্ড এক্সাম্পলে যদি আমরা যাই, সে ভাত খায়, এখানেও যদি আমরা প্রশ্ন করি যে কে খায় বা কারা খায়, এই দুইটা প্রশ্ন করলে আমরা কি পাচ্ছি? আচ্ছা, সেকেন্ড এক্সাম্পল আমরা যদি চলে যাই, সেকেন্ড এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে সে ভাত খায়, সে ভাত খায়, এখানে আমরা কে খায় বা কারা খায় যদি জিজ্ঞেস করি তখন আমরা কি উত্তর পাই? সে ভাত খাচ্ছে। কে বা কারা দিয়ে যেটা উত্তর পাবো সেটাই তো আমাদের হবে কর্তৃকারক। সুতরাং এখানে আমাদের সে হচ্ছে কর্তৃকারক। 3 নাম্বারটা আমাদের কি বলেছে? তারা ফুটবল খেলে। কারা ফুটবল খেলে বা কে ফুটবল খেলছে, এখানে কিন্তু সুন্দর মতো আমরা প্রশ্নটা কোন উত্তরটা পেয়ে যাচ্ছি, তাই না? কারা খেলছে? তারা খেলছে। কারা দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই? কর্তৃকারক পাই। সুতরাং তারা হচ্ছে আমাদের কর্তৃকারক। 4 নাম্বার এক্সাম্পলটা ছিল আমাদের রায়হান খাবার খাচ্ছে। তো এই যে রায়হান খাবার খাচ্ছে, এখানেও কিন্তু সুন্দর মতো আমরা প্রশ্ন করতে পারি কে খাবার খাচ্ছে বা কারা খাবার খাচ্ছে। কারার প্রশ্ন আসছে না, কে দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি যে কে খাবার খাচ্ছে। কে খাচ্ছে? রায়হান খাচ্ছে। সুতরাং এটা রায়হান হচ্ছে আমাদের কর্তৃকারক।
আচ্ছা, তারপরে যাই, আমরা স্কুলে যাচ্ছি। এখানটায় আমরা সুন্দর মতো উত্তর পাচ্ছি যে কে স্কুলে যাচ্ছে বা কারা স্কুলে যাচ্ছে। কারা স্কুলে যাচ্ছে? আমরা স্কুলে যাচ্ছি। তাহলে আমরা আগেই জেনেছি যে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাওয়া যায় সেটা আমাদের কি হবে? কর্তৃকারক। সুতরাং এখানে আমরা হচ্ছে আমাদের কর্তৃকারক। তাহলে এই যে অনুশীলনের 5টা যে আমরা এক্সাম্পল দেখলাম, এই 5টা এক্সাম্পলের মধ্যে আমি গান গাইতে আমি হচ্ছে আমাদের কর্তৃকারক। কেন? কারণ হচ্ছে আমরা কে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি। সেকেন্ডটাতে আছে সে ভাত খায়। এখানে সেকেও আমরা কে দিয়ে প্রশ্ন করলে, কে ভাত খায় প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, সুতরাং এটাও কর্তৃকারক। তৃতীয়টাতে আছে আমাদের তারা ফুটবল খেলে। কারা ফুটবল খেলে প্রশ্ন করলে আমরা ইজিলি অ্যান্সার পাচ্ছি, সুতরাং কারা হচ্ছে আমাদের কর্তৃকারক। এবং তারপর রয়েছে কি রায়হান খাবার খাচ্ছে, আমরা স্কুলে যাচ্ছি। এখানেও কে বা কারা দিয়ে প্রশ্ন করলে ইজিলি অ্যান্সার পাওয়া যাচ্ছে, সুতরাং এগুলো আমাদের কর্তৃকারক। নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এতক্ষণ আমরা কর্তৃকারক সম্পর্কে জেনেছি, এবার আমরা জানবো হচ্ছে কর্মকারক সম্পর্কে। কর্তা যা করে বা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হচ্ছে আমাদের কর্মকারক। মানে হচ্ছে কর্তা যে কাজটা করবে বা যাকে আশ্রয় করে সে কাজটা করতেছে সেটা হচ্ছে আমাদের কি বলতো? কর্মকারক। সেটা চেনার উপায় কি দেখো, কি বা কাকে। মানে ক্রিয়াপদ কাজটাকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি এবং প্রশ্ন করার পরে যদি কোনো উত্তর পাই সেটাই হবে আমাদের কর্মকারক। এক্সাম্পলে চলে যাই, যে আমি কবিতা পড়ছি। এখানে দেখো ক্রিয়াটা কোনটা? অবভিয়াসলি পড়া। ক্রিয়া হচ্ছে আমাদের পড়া, এবং এই ক্রিয়াকে আমরা কি কোয়েশ্চেন করব? কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করব। ক্রিয়াকে যদি আমরা কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাই সেটা আমাদের কর্মকারক। তাহলে আমরা প্রশ্ন করি এটাকে যে আমি কবিতা পড়ি। আমি কি পড়ি? আমি কবিতা পড়ছি। সুতরাং এখানে ক্রিয়াকে প্রশ্ন করার পর আমরা যে উত্তরটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের কবিতা। তাহলে এখানে কবিতাটাই হচ্ছে আমাদের কর্ম। খেয়াল করো সংজ্ঞায় আমাদের কি ছিল? কর্তা যা করে বা যাকে আশ্রয় করে কোনো কাজ সম্পাদন করে সেটা হচ্ছে আমাদের কর্মকারক। এখানে কিন্তু কর্তা কি করছিল? সে কিন্তু কবিতা পড়ছিল, সুতরাং কবিতাই হচ্ছে আমাদের কর্মকারক। তারপর যদি যাই, আচ্ছা, কর্মকারকের কিছু প্রকারভেদ রয়েছে, সেগুলো দেখে নাও আগে। প্রথমে হচ্ছে আমাদের মুখ্য কর্ম, তারপরে হচ্ছে আমাদের গৌণকর্ম। মুখ্য কর্ম হচ্ছে আমাদের দুটি কর্মযুক্ত ক্রিয়ার বস্তুবাচক ক্রিয়া। আচ্ছা, দুটি কর্মযুক্ত ক্রিয়া বলতে বোঝাচ্ছে একটা সেন্টেন্সে যখন তোমার দুইটা কর্ম থাকবে, ঠিক আছে? একটা সেন্টেন্সে যখন তুমি চেনার উপায় যে আমরা কি দেখেছিলাম বলো তো? যে কি বা কাকে, তাই তো? কি বা কাকে দিয়ে প্রশ্ন করার পর যখন তুমি দুটো অ্যান্সার পাবা কোনো সেন্টেন্সে, তখন সেটা হচ্ছে আমাদের দুটি কর্মযুক্ত বাক্য। এই দুটি কর্মযুক্ত বাক্যের ক্রিয়ার যে বস্তুবাচক কর্মটি থাকবে সেটা হবে হচ্ছে আমাদের মুখ্য কর্ম। এবার আসে বস্তুবাচক কর্ম কোনটা। আচ্ছা, বস্তুবাচক কর্ম হচ্ছে তোমার যেখানে বস্তুকে নিয়ে কিছু বলা থাকবে, আর ব্যক্তিবাচক কর্ম হচ্ছে তোমার কি যেখানে তুমি প্রশ্ন করলে ব্যক্তির সম্পর্কে উত্তর পাবা, ঠিক আছে? আচ্ছা, তো এটাই হচ্ছে কিওয়ার্ড, যে মুখ্য কর্মে আমাদের বস্তুবাচক ক্রিয়াটি কর্মটি নিয়ে কথা বলা হবে, এবং গৌণ কর্মে আমাদের কাকে নিয়ে কথা বলা হবে বলতো? ব্যক্তিবাচক কর্মটিকে নিয়ে আমাদের কথা বলা হবে। এই দুটার মধ্যে পার্থক্য এটাই, যে দুইটা কর্মযুক্ত যে সেন্টেন্সটা থাকবে বা দুইটা কর্মযুক্ত যে বাক্যটা থাকবে সেখানে আমাদের যেটা হচ্ছে বস্তু নিয়ে কথা বলবে সেটা হবে হচ্ছে আমাদের মুখ্য, এবং যেটা আমাদের ব্যক্তি নিয়ে কথা বলবে সেটা হচ্ছে আমাদের হয়ে যাবে গৌণ। আচ্ছা, উদাহরণে চলে যাই। বাবা আমাকে জামা কিনে দিয়েছেন, আর সেকেন্ডটার এক্সাম্পল কিন্তু তোমার সেম, বাবা আমাকে জামা কিনে দিয়েছেন। এখানে বস্তুবাচক কি আছে বলতো? আমাকে আর জামা। কি কিনে দিয়েছেন? চেনার উপায় কি ছিল বলো? কি আর কাকে, কাকে দিয়ে প্রশ্ন করলে আর কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই হচ্ছে আমাদের কর্ম। তাহলে এখন প্রশ্ন করো এই সেন্টেন্সটাকে, বাবা আমাকে জামা কিনে দিয়েছেন, বাবা আমাকে কি কিনে দিয়েছেন? প্রথমটাই আমরা পাচ্ছি কি? প্রথমটাই আমরা পাচ্ছি জামা। আচ্ছা, কাকে, কাকে দিয়ে প্রশ্ন করলে তুমি একটা ব্যক্তিবাচক উত্তর পাবে, তো কাকের প্রশ্নটা আমরা পরেরটাই করি। আচ্ছা, বাবা আমাকে কি কিনে দিয়েছেন? জামা কিনে দিয়েছেন, জামা দিয়ে একটা উত্তর পাচ্ছ। তারপর বাবা কাকে জামা কিনে দিয়েছেন? বাবা আমাকে জামা কিনে দিয়েছেন। দুটোই কিন্তু এই সেন্টেন্স দুটো তো সেম, এবং দুটোতেই দেখো তুমি দুটো কর্ম পাচ্ছ। তার মধ্যে বস্তু কোনটা? যেটাতে হচ্ছে তুমি কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছ, আর যেটাতে তুমি কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছ সেটা হচ্ছে তোমার গৌণ কর্ম। সো এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে তাহলে ইজিলি আইডেন্টিফাই করা যাচ্ছে যে কোনটা আমাদের মুখ্য কর্ম আর কোনটা আমাদের গৌণ কর্ম। মুখ্য কর্ম হচ্ছে জামা এবং গৌণ কর্ম হচ্ছে আমাকে, কারণ আমাকের উত্তর পাচ্ছি আমরা কাকে দিয়ে প্রশ্ন করে, এবং জামার উত্তর পাচ্ছি আমরা কি দিয়ে প্রশ্ন করে। আচ্ছা,
তারপরটা চলে এসছে আমরা উদ্দেশ্য এবং বিধেয় কর্ম। উদ্দেশ্য হচ্ছে বিভক্তিযুক্ত স্বাভাবিক কর্মকে বলা হয় আমাদের উদ্দেশ্য কর্ম। আচ্ছা, এখানে দেখো তিনি আমাকে সত্যবাদী বলেছেন, এই সেন্টেন্সটাকে আমাকে কাকে প্রশ্ন করলে কিন্তু আমরা উত্তর পাচ্ছি কি আমাকে, ঠিক আছে। এই যে বিভক্তি, বিভক্তি সম্পর্কে আমরা আগেও পড়েছি, রে, এ, কে, তারপর আমাদের আর কি থাকবে, অন্তস্থ অ থাকে, কাকে দিয়ে, কি দিয়ে, এই ধরনের কোয়েশ্চেনগুলো থাকে আমাদের, এই ধরনের ওয়ার্ডগুলো শেষে আমাদের অ্যাড থাকে। তো তুমি দেখো কর্মর আমরা বারবার একই কথা রিপিট করছি যে কি থাকবে আর কি থাকবে, কাকে থাকবে। এগুলো দিয়ে প্রশ্নগুলো যে উত্তরটা পাবো সেটাই হবে হচ্ছে কর্ম। তাহলে এই সেন্টেন্সটাকে কোয়েশ্চেন করো, তিনি আমাকে সত্যবাদী বলেছেন, তিনি কাকে সত্যবাদী বলেছেন, আমাকে সত্যবাদী বলেছেন। আমি ইজিলি পাচ্ছি যে এটা আমাদের কি হবে, কর্ম হবে, ঠিক আছে। কিন্তু আমাদের এই যে সেন্টেন্সটা বলেছে বিভক্তিযুক্ত শব্দকে, বিভক্তিযুক্ত শব্দ যে কর্মটা থাকবে বা বিভক্তিযুক্ত স্বাভাবিক কর্মকে কি বলা হচ্ছে, আমাদের উদ্দেশ্য কর্ম। এখানে আমাদের বিভক্তি অ্যাড করা হচ্ছে কোথায়, আমাকে, আমাকে শেষে এ উচ্চারিত হচ্ছে, এটা হচ্ছে আমাদের কি বিভক্তি। সুতরাং আমাকে এটা হচ্ছে আমাদের নর্মাল উদ্দেশ্য কর্ম। আচ্ছা, এবার আসি বিধেয় কর্মের ব্যাপারে। আগেরটায় আমরা দেখেছি কি ব্যক্তি হয়ে যায় আমাদের গৌণ, মুখ্য হয়ে যায় আমাদের কি বস্তুবাচক। আর এখানেও সেম জিনিস, বিভক্তি যুক্ত থাকলে সেটা হবে আমাদের উদ্দেশ্য, বিভক্তি ছাড়া থাকলে সেটা হবে আমাদের বিধেয় কর্ম। আচ্ছা, অনুশীলনে চলে যাই। সে সিনেমা দেখছে, সে কি দেখছে, সে সিনেমা দেখছে। সেন্টেন্স থেকে কোয়েশ্চেনগুলো আমরা ইজিলি জানতে পারছি, সে কি দেখছে, সে সিনেমা দেখছে। তাহলে এখানে সিনেমা হচ্ছে আমাদের কর্মকারক। তারপরে যদি যাই আমরা গল্প পড়ছি। আচ্ছা, আবার চলে যায় আইডেন্টিফাইং ওয়ার্ডগুলোতে, সেটা কি ছিল, কি এবং কাকে। তাহলে এই সেন্টেন্সটাকে কি এবং কাকে যে জিজ্ঞেস করবা, কি এবং কাকে দিয়ে কিছু জিজ্ঞেস করার পর তুমি যে অ্যান্সারটা পাবা সেটাই হয়ে যাবে তোমার কি কর্মকারক। সিমিলারলি থার্ডটাতেও তারা বাড়ি বানাচ্ছে, এটা তো তুমি কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবে সেটাই হবে তোমার কর্মকারক। সিমিলারলি ফোর্থটা অ্যান্ড ফিফথটা। আচ্ছা আচ্ছা, থার্ড কারক সেটা হচ্ছে আমাদের কি করণ কারক। আমরা এতক্ষণ কি কি পড়েছি, কর্তৃকারক পড়েছি, কর্মকারক পড়েছি, এবার আমাদের পড়বো কি করণ কারক। করণ কারক কাকে বলে, কর্তা যে উপায় বা যার দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হচ্ছে আমাদের করণ কারক। আচ্ছা, মানে কর্তা যেভাবে কাজটা করতেছে বা কর্তা যার দ্বারা কাজটা করতেছে সেটা হচ্ছে আমাদের কি হবে, করণ কারক। করণ কারকের চেনার উপায় কি দেখো তো, প্রত্যেকটা কারকেরই কিন্তু আমরা কিছু চেনার উপায় দেখেছি যে একটা সেন্টেন্সকে যখন আমরা ওই ধরনের কোয়েশ্চেন করব ওই ওয়ার্ডগুলো দিয়ে বা চেনার উপায় যে ওয়ার্ডগুলো থাকে এই ওয়ার্ডগুলো দিয়ে যখন কোয়েশ্চেন করব তখন যে অ্যান্সারটা পাবো সেটা হয়ে যাবে আমাদের কি সেই কারক, ঠিক আছে। কর্মকারকেও কিছু ছিল, কর্তৃকারকেও কিছু ছিল, এখন করণকারকেও তিনটা আছে, সেটা হচ্ছে আমাদের কি দিয়ে, কিসের দ্বারা বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরগুলো আমরা পাবো সেটা হচ্ছে আমাদের করণ কারক। যেমন এক্সাম্পলে কি দেওয়া আছে বলো, কলম দিয়ে লেখা হয়। কি দিয়ে লেখা হয়, তুমি কলম দিয়ে লিখছো, তুমি কলমের দ্বারা ক্রিয়া সম্পন্ন করছো বা কলমের দ্বারা তুমি কাজটাকে সম্পন্ন করছো। এখানে কলম হয়ে যাবে তোমার, কলম হবে তোমার করণ কারক, ঠিক আছে। এক্সাম্পল এবং চেনার উপায় দুটো দিয়ে একসাথে মিলিয়ে দেখো, আবার মেলাই আমরা যে কর্তা যে উপায় বা যার দ্বারা ক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হচ্ছে আমাদের করণ কারক। এখানে আমরা কলম দিয়ে কাজ করি, কর্তা কিন্তু কলম দিয়ে কাজ করতেছে। আচ্ছা, সেকেন্ডে আসি যে আমরা কিভাবে চিনবো কি দিয়ে, কিসের দ্বারা, কি দ্বারা, এই ধরনের প্রশ্নগুলো যখন করা হবে একটা সেন্টেন্সকে তখন তুমি যে অ্যান্সারটা পাবা সেটা হবে তোমার করণ কারক। তো ওভাবেও মিলে যাচ্ছে যে কি দিয়ে লেখা হয়, কলম দিয়ে লেখা হয়, তার মানে এটা করণ কারক। আচ্ছা, আমরা করণ কারকের প্রকারভেদ আছে, সেগুলো এত ইম্পর্টেন্ট না, আমরা চলে যাই অনুশীলনে। জাল দিয়ে মাছ ধরছে জেলেরা। এখানে ওই যে তিনটা ম্যাজিক্যাল ওয়ার্ড কি দিয়ে, কি দ্বারা, কিসের দ্বারা, এই ধরনের কোয়েশ্চেনগুলো করলে আমরা যে অ্যান্সারগুলো পাবো সেগুলো আমাদের কি হবে করণ কারক। তো তুমি প্রথমটাকে কোয়েশ্চেন করো, জাল দিয়ে মাছ ধরছে জেলেরা, কি দিয়ে মাছ ধরছে জেলেরা। আচ্ছা, তো তুমি প্রথম এক্সাম্পলটা পড়ো যে জাল দিয়ে মাছ ধরছে জেলেরা, কি দিয়ে মাছ ধরছে তারা, জাল দিয়ে মাছ ধরছে। তুমি যদি কি দিয়ে প্রশ্ন করো তাহলে কিন্তু তুমি ইজিলি অ্যান্সার পাচ্ছ জাল দিয়ে মাছ ধরছে জেলেরা। আচ্ছা, সিমিলারলি সেকেন্ডটাতে যাও, লাঙল দিয়ে জমি চাষ করা হয়। কি দিয়ে জমি চাষ করা হয়, লাঙল দিয়ে জমি চাষ করা হয়। ওই দ্বারা দিয়ে কর্তৃক এই তিনটা ওয়ার্ড দিয়ে যখন তুমি কোয়েশ্চেন করতেছো তখন তুমি ইজিলি অ্যান্সার পেয়ে যাচ্ছ যে কি দিয়ে করা হয়, লাঙল দিয়ে। থার্ডটাতে কি,
সে মোবাইল দিয়ে ছবি তুলছে। সে কি দ্বারা ছবি তুলতেছে? সে কি দিয়ে ছবি তুলতেছে? মোবাইল ফোন দিয়ে। এখানে মোবাইল হচ্ছে তোমার করণ কারক। আচ্ছা আচ্ছা, তারপর 4 নাম্বারটা হচ্ছে আমাদের তারা হাতুড়ি দিয়ে পেরেক গাচ্ছে, এবং 5 নাম্বারটা হচ্ছে সুমি কাগজ দিয়ে নৌকা বানাতে পছন্দ করে। সুমি কি দিয়ে নৌকা বানাতে পছন্দ করে? তারা কি দিয়ে পেরেক গাচ্ছে। সুমি কি দিয়ে নৌকা বানাতে পছন্দ করে এবং তারা কি দিয়ে সুমি কি দিয়ে নৌকা বানাতে পছন্দ করে এবং তারা কি দিয়ে পেরেক গাচ্ছে। এই দুইটা কোয়েশ্চেন করলে তুমি ইজিলি অ্যান্সার পেয়ে যাচ্ছ, এবং যে অ্যান্সারটা পাচ্ছ সেটাই হবে তোমার করণ কারক। আচ্ছা, এবার আমরা এতক্ষণ কর্তৃকারক, কর্মকারক, করণ কারক এই তিনটা সম্পর্কে জেনেছি। শেষ হয়নি, এখনো রয়েছে সম্প্রদান, অপাদান, অধিকরণ, এই তিনটা। আচ্ছা, সম্প্রদান কারক নিয়ে আমরা জানি যে যাকে সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা হয়। এখানে কিওয়ার্ড হচ্ছে আমাদের সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা হয়। সত্য ত্যাগ মানে হচ্ছে তুমি নিজের কোনো স্বার্থ ছাড়া কাউকে কোনো কিছু দান করতেছো। তুমি সেখান থেকে কোনো কিছু এক্সপেক্ট করতে পারবা না, বিপরীতে তুমি কিছু চেতে পারবা না, বা তোমার কিছু চাওয়া থাকবে না, তুমি নির্দ্বিধায় সবকিছু দান করে দিচ্ছ। সেই ধরনের সেন্টেন্স যখন আসবে তখন আমাদের কি হবে? সম্প্রদান কারক। আচ্ছা, প্রত্যেকটা চেনার উপায়ের মতো এখানেও কিছু চেনার উপায় রয়েছে। সেটা আমাদের কি? ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের সম্প্রদান কারক। ঠিক আছে, ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবা তুমি, মানে কাকে দান করেছো, এই প্রশ্নটা যখন করতেছো, করার পর তুমি যে অ্যান্সারটা পাচ্ছ সেটা হয়ে যাবে তোমার সম্প্রদান কারক। এক্সাম্পল আমাদের কি দাও? ভিখারিকে ভিক্ষা দাও। কাকে ভিক্ষা দাও? ভিখারিকে ভিক্ষা দাও। তাহলে এখানে তুমি ভিখারিকে ভিক্ষা দিচ্ছ, সুতরাং কাকে দিয়ে প্রশ্ন করে তুমি ভিখারি অ্যান্সারটা পাচ্ছ। এখানে ভিখারি হচ্ছে তোমার সম্প্রদান কারক। আচ্ছা, এক্সাম্পলও বুঝেছো, এবার অনুশীলনীতে চলে যায়। অনুশীলনীর ফার্স্টটা ছিল আমাদের মা ছেলেকে উপহার দিলেন। মা ছেলেকে উপহার দিলেন, এখানটাকে তুমি কি প্রশ্ন করবে বলো তো? আবার আগের স্লাইডে যাই আমরা। চেনার উপায় ছিল কি? কাকে। তার মানে এবার তুমি জাস্ট এই সবগুলো সেন্টেন্সকে কি দিয়ে প্রশ্ন করবে? কাকে দিয়ে প্রশ্ন করলে তুমি যে অ্যান্সারটা পাবে সেটা হচ্ছে তোমার সম্প্রদান কারক। প্রথমটাতে কোয়েশ্চেন করো, মা ছেলেকে উপহার দিলেন। মা কাকে উপহার দিলেন? চিন্তা করে দেখো, এটা সম্প্রদান কারক কেন? এটা সম্প্রদান কারক এই জন্য যে মা কিন্তু নিজের সত্য ত্যাগ করে ছেলেকে উপহারটা দিয়েছেন। তিনি কিন্তু কি বলে, সেলফলেস হয়ে উপহারটা তার ছেলেকে দিয়েছেন। ঠিক আছে, এমন না যে তিনি কিছু পাওয়ার উদ্দেশ্যে তার ছেলেকে উপহারটা দিয়েছেন। সুতরাং এখানে সত্য ত্যাগ করে দেওয়া হয়েছে বিধায় ছেলেকে হয়ে যাবে আমাদের কি? সম্প্রদান কারক। ওই যে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা আমাদের কি? সম্প্রদান কারক। আচ্ছা, সেকেন্ডটা কি বলেছে? শিক্ষক ছাত্রকে নম্বর দিলেন। শিক্ষক ছাত্রকে নম্বর দিয়েছেন, এখানে কাকে নম্বর দিয়েছেন? ছাত্রকে। থার্ড, সমিতিতে চাঁদা দাও। কোথায় চাঁদা দাও? কাকে চাঁদা দাও? সমিতিতে। ক্ষুধার্তকে খাদ্য দাও, দরিদ্রকে দান করো। এই দুটোতেও তুমি যদি প্রশ্ন করো কাকে খাদ্য দাও বা কাকে দান করো, তখন তুমি ইজিলি অ্যান্সার পেয়ে যাচ্ছ যে ক্ষুধার্তকে খাবার দাও এবং দরিদ্রকে দান করো। এই কাকে দিয়ে প্রশ্ন করলে সুতরাং যে অ্যান্সারটা পাবা সেটাই হবে আমাদের কি? সম্প্রদান কারক। চলে যাচ্ছে আমরা আমাদের অপাদান কারকে। অপাদান কারক চেনার কিছু উপায় রয়েছে, সেটা হচ্ছে তোমার এটা চেনার উপায়ের সংজ্ঞাটা অলমোস্ট সেম। তো এই ওয়ার্ডগুলোই দেখি। যা থেকে কোনো কিছু গৃহীত, বিচ্যুত, আরম্ভ, উৎপন্ন হয়েছে ইত্যাদি। বিচ্যুত মানে হচ্ছে ছুটে চলে এসেছে বা খুলে এসেছে বা বিচ্যুত হয়েছে, পড়েছে, এই ধরনের ওয়ার্ডগুলো। আচ্ছা, আরম্ভ হয়েছে মানে যা থেকে কোনো কিছুর উৎপন্ন হয়েছে বা শুরু হয়েছে, এবং গৃহীত হচ্ছে যেখান থেকে তুমি কোনো কিছু কালেক্ট করছো বা যেখান থেকে তুমি কোনো কিছু গ্রহণ করছো বা নিচ্ছ। আচ্ছা, চেনার উপায় তো দেখো অলমোস্ট সেমই সবকিছু, যে ক্রিয়ার সাথে হতে অথবা থেকে যুক্ত করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে আমাদের কি? অপাদান কারক। যেমন পাপ থেকে বিরত থাকো। হতে, থেকে, চেয়ে বা দ্বারা, দিয়া, কর্তৃক, এগুলো আমরা বিভক্তিতেও জেনে এসেছি, কারকেও জানছি। এরা কিন্তু একটা একটার সাথে রিলেটেড। ঠিক আছে, তো এই তো তাহলে এখানে হবে কি? আমাদের হতে অথবা থেকে অ্যাড করার পর কোয়েশ্চেন করলে তুমি যে আনসারটা পাবা সেটা হবে তোমার অপাদান কারক। প্রথম এক্সাম্পলটায় আমরা যাই। পাপ থেকে বিরত থাকো। কি থেকে বিরত থাকো বা কি হতে বিরত থাকো? পাপ হতে বিরত থাকো। তাহলে আমাদের ইজিলি বোঝা যাচ্ছে যে এখানে পাপ হতে বিরত থাকো বা কি হতে বিরত থাকো প্রশ্ন করলে আমরা কিন্তু ইজিলি আনসারটা পেয়ে যাচ্ছি। তাহলে কি হচ্ছে আমাদের? এটা একটা পারফেক্ট এক্সাম্পল অফ অপাদান কারক। ওকে, অনুশীলনীতে যাই আমরা। অনুশীলন বা প্র্যাকটিস পার্টটায় দেখো প্রত্যেকটাতে আমরা 5টা করে প্র্যাকটিস করছি। এখানেও 5টা রয়েছে। প্রথমটা হচ্ছে আমাদের মেঘ হতে বৃষ্টি হয়। কোথা হতে বৃষ্টি হয়? এই
কোথা হতে বৃষ্টি হয় কথাটা যখন তুমি জিজ্ঞেস করছো, তুমি কি আনসার পাচ্ছ? মেঘ হতে বৃষ্টি হয়, তাই না? আচ্ছা, তারপরে দেখি আমরা তিলে তৈল হয়। কোথা হতে তেল উৎপন্ন হয়? তিলের তেলটা কোত্থেকে হচ্ছে? তিল থেকে হচ্ছে। সুতরাং তিলে তৈল হয় কথাটার অর্থ হচ্ছে তিল থেকে তেল উৎপন্ন হচ্ছে। সুতরাং কোথা হতে তেল উৎপন্ন হচ্ছে? তিল হতে তেল উৎপন্ন হচ্ছে। জমি থেকে ধান হয়, আমরা ধান কোত্থেকে পাই? জমি থেকে পাই। তো এই সেন্টেন্সটাকেও তুমি যখন কোয়েশ্চেন করবে যে কোথা থেকে ধান পাচ্ছি বা কি থেকে আমরা ধান পাচ্ছি, তখন তুমি অ্যান্সার কি পাচ্ছ? জমি থেকে আমরা ধান পাচ্ছি। আচ্ছা, লাস্ট দুটো। শনিবার থেকে পরীক্ষা শুরু, কবে থেকে পরীক্ষা শুরু? এবং তার শেষেটা কি আছে? তানিয়া ঢাকা থেকে এসেছে। তানিয়া কোথা থেকে এসেছে? সে ঢাকা থেকে এসেছে। লাস্টেরটা আমাদের কি আছে? অধিকরণ কারক। আচ্ছা, অধিকরণ কারকের সংজ্ঞা আর অধিকরণ কারকের চেনার উপায় অলমোস্ট কিছুটা সেম। দেখো তোমরা যে যেখানে কোনো কাজ সংঘটিত হয় সেই স্থান বা অবস্থা বোঝাতে যে কারক ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে আমাদের অধিকরণ কারক। তার মানে তুমি যে কাজটা করছো, তোমার যে ক্রিয়াটা হচ্ছে, সেই ক্রিয়াটা যেখানে হচ্ছে সেই জায়গাটা বা যে সময়ে তুমি করছো, যেমন আমরা যদি এখন এক্সাম্পল দিই যে আমি তোমাদেরকে এখন কারক বোঝাচ্ছি বা কারক পড়াচ্ছি। আমি কোথায় পড়াচ্ছি? আমি একটা ক্লাসরুমে বা একটা প্ল্যাটফর্মে পড়াচ্ছি। অ্যান্ড আমি কখন পড়াচ্ছি? একটা টাইমে পড়াচ্ছি। তো এই যে কখন বা কোথায় প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি না, এই দুটো উত্তরই হচ্ছে আমাদের কি বলতো? অধিকরণ কারক। চেনার উপায় যদি চলে যায়, বাক্যে থাকা সময়, স্থান, দক্ষতা, বিষয় বা কাল দ্বারা অধিকরণ কারক চেনা যায়। কি কি তাহলে? বাক্যে থাকা সময়, সেটা হতে পারে তুমি রাতে ঘুমোচ্ছ, এই যে রাতে, এটা হচ্ছে একটা সময়। স্থান, তুমি কক্সবাজার ঘুরতে গিয়েছো, কোথায় ঘুরতে গিয়েছো, এই হচ্ছে একটা স্থান। দক্ষতা, তুমি কোনো কিছুতে খুব ভালো করো, যেমন হচ্ছে আমরা ধরতে পারি কি তমাল খুব ভালো গান গায়, এটা তমালের দক্ষতা যে সে খুব ভালো গান গাইতে পারে। এটা দিয়ে আমরা চিনতে পারবো আমাদের অধিকরণ কারককে। তারপর হচ্ছে বিষয় বা কাল, কাল এবং সময় হচ্ছে আমাদের সেম জিনিস, যে আমাদের একটা টাইমকে তারা রেফার করতেছে। ওকে, তো এই স্থান, কাল, সময়, তারপর দক্ষতা, এই জিনিসগুলোতে তুমি কোয়েশ্চেন করলে যে অ্যান্সারটা পাবা সেটা হবে তোমার অধিকরণ কারক। এক্সাম্পলে চলে যাই, বাবা বাড়ি নেই। আচ্ছা, এখানে দেখো তো স্থান আছে না একটা আমাদের? স্থানকে আমরা কি দিয়ে প্রশ্ন করি বলো তো? কোথায়, তাই না? স্থানকে প্রশ্ন করি কোথায়। কালকে প্রশ্ন করি আমরা কি দিয়ে, বা সময়কে প্রশ্ন করি আমরা কি দিয়ে? কখন, কোন সময়। তারপর দক্ষতা, তোমার কি দক্ষতা আছে, বা কি দিয়েও প্রশ্ন করতে পারি, কোন ধরনের দক্ষতা আছে, কোন ধরনের দিয়েও প্রশ্ন করতে পারি আমরা। আচ্ছা, তো এই যে সময়কে যখন আমরা প্রশ্ন করতেছি যে কোন সময় বা কোন টাইমে বা কয়টায়, এই ধরনের প্রশ্নগুলো যখন আমরা কোনো বাক্যে করব এবং করার পর যদি রিটার্নে কোনো অ্যান্সার আমরা পাই, সেটা আমাদের কি হবে বলো তো? অধিকরণ কারক। তাহলে এই সেন্টেন্সে দেখো তো, কোন সময় যদি প্রশ্ন করো তুমি, কোনো অ্যান্সার কি পাওয়া যাচ্ছে? না, কারণ এখানে আমাদের সময় রিলেটেড কোনো কিছুই লেখা নেই। এখানে আমাদের লেখা আছে স্থান রিলেটেড, যে বাবা বাড়ি নেই, বাবা কোথায় নেই, বাবা বাড়ি নেই। স্থানকে আমরা প্রশ্ন করি কি দিয়ে? কোথায় দিয়ে। ইজিলি তাহলে বুঝতে পারছি এখানে বাড়ি হচ্ছে আমাদের অধিকরণ কারক। আচ্ছা, অধিকরণের প্রকারভেদ সম্পর্কে আমরা এখন জানবো। অধিকরণের কয়েকটি প্রকারভেদ আছে, তার মধ্যে প্রথমটা আমাদের হচ্ছে কালাধিকরণ। কাল বা সময় সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনেছি যে কাল বা সময় হচ্ছে কোনো কিছু টাইমকে আমাদের রেফার করবে। তাহলে ইজিলি বোঝা যাচ্ছে যে যে কালে ক্রিয়া সম্পাদন হয়, মানে যে সময়ে ক্রিয়াটা শেষ হচ্ছে আমাদের, যে সময়ে আমরা ক্রিয়াটা করছি বা যে সময়ে আমাদের কাজটা হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের কি? কালাধিকরণ। যেমন এখানে এক্সাম্পল দিয়েছে, দেখো, কাল পরীক্ষার ফল প্রকাশিত হবে। কখন প্রকাশিত হবে আমাদের? কাল প্রকাশিত হবে। ইজিলি আমরা অ্যান্সার পাচ্ছি এখানে। তাহলে এটা হচ্ছে আমাদের কালাধিকরণ। তারপর হচ্ছে আধার অধিকরণ। ক্রিয়া সংগঠনের স্থান, ক্রিয়া সংগঠন হচ্ছে যেখানে, বা তুমি কাজটা যেখানে করছো। যেমন এটার কথা চিন্তা করো যে কাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে, এখানে তুমি সময়কে পাচ্ছ। তারপরে যদি এখানে প্রকাশ করতে যে কাল পরীক্ষার ফল আনার জন্য আমাদের স্কুলে যেতে হবে, কোথায় যেতে হবে? ফলটা আনতে স্কুলে যেতে হবে। এই যে এই সেন্টেন্সটাতে তুমি দুইটা কোয়েশ্চেন করো, যে কখন আমরা ফলাফলটা পাচ্ছি? কালকে পাচ্ছি। আর কালকে ফলাফলটা আনতে আমাদের কোথায় যেতে হচ্ছে? স্কুলে যেতে হচ্ছে। তো এই যে কোথায় প্রশ্ন করার পর যে উত্তরটা পাচ্ছ স্কুলে, সেটা হয়ে যাবে তোমার কি? আধার অধিকরণ, কারণ আধার অধিকরণ মানেই আমাদের স্থান। থার্ডে আছে আমাদের বিষয়াধিকরণ। কোনো বিষয়ে যখন কারো কোনো দক্ষতা বা অদক্ষতাকে আমরা বোঝাবো, যে ছেলেটা গান খুবই ভালো গায়, আবার ছেলেটা খুবই বাজে অ্যাক্টিং করে, ঠিক
ঠিক আছে? তো এই দুটোতে দেখো একজনের আমরা দক্ষতা বলতেছি, আরেকজনের আমরা অদক্ষতা বলতেছি, যে ছেলেটা খুব ভালো গান গাচ্ছে, এটা তার দক্ষতা, অপরদিকে ছেলেটা খুবই বাজে অ্যাক্টিং করতেছে, সেটা তার অদক্ষতা। তো এই দুটো বিষয়ে যখন আমরা কথা বলতেছি সেটা হয়ে যাবে আমাদের বিষয়াধিকরণ। ঠিক আছে? এবং এক্সাম্পল, আচ্ছা এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি। তারপর এখানে একটা আছে যে সে বাংলায় ভালো তবে গণিতে বাজে। এটা কিন্তু তার গুণ আর দোষ দুটাই আমরা প্রকাশ করতেছি। সে বাংলায় ভালো কিন্তু গণিতে সে খুবই বাজে। সুতরাং আগেরটাতেও কিন্তু আমরা তার দক্ষতাও পেয়েছি, অদক্ষতাও পেয়েছি, সেটা তাহলে বিষয়াধিকরণ। আচ্ছা 4 নাম্বারটা আমরা জানবো, সেটা হচ্ছে ভাবাধিকরণ। ভাবাধিকরণ হচ্ছে যখন কোনো ক্রিয়া অন্য কোনো ক্রিয়ার ভাবের অভিব্যক্তি প্রকাশ করবে। আচ্ছা মানে হচ্ছে ভাবের অভিব্যক্তি বলতে যে একটা ক্রিয়া হয়েছে, তারপর যখন আরেকটা ক্রিয়া হবে, সেই ক্রিয়াটার যখন কোনো ভাব আমরা প্রকাশ করব, সেটাই হবে হচ্ছে আমাদের ভাবাধিকরণ। একটা এক্সাম্পলের থ্রুতে এটা বেশি ইজি হবে। দেখো যে সূর্য উঠলে আধার দূর হয়ে যায়। এই যে সূর্য যে উঠতেছে, ঠিক আছে, উঠলে এখানে একটা ক্রিয়া, আর দূর হয়ে যায়, এখানে দূর হয়ে যাওয়াটা একটা ক্রিয়া। ঠিক আছে? এই একটা দুইটা যে ক্রিয়া একটা একটার সাথে কিন্তু রিলেটেড। দেখো সূর্য ওঠার কারণেই কিন্তু তোমার আধারটা দূর হয়ে যাচ্ছে। ঠিক আছে? আমরা ডেফিনেশনে কি পড়েছি, যখন কোনো ক্রিয়া যখন অন্য ক্রিয়ার ভাবের অভিব্যক্তি প্রকাশ করতেছে। যে সূর্যটা উঠতেছে কি জন্য বলো তো? এই আধারটা দূর হওয়ার জন্য। এই আধারটা দূর হওয়ার ভাবের অভিব্যক্তিটা কিভাবে প্রকাশ পাচ্ছে? সূর্য ওঠার মাধ্যমে। বুঝতে পেরেছি? আচ্ছা আমরা কিছু অনুশীলন করি। এখানে দেওয়া আছে 30 বছর। এখানে আমরা কয় বছর প্রশ্ন করলে কি পাচ্ছি? অ্যান্সার পাচ্ছি 30 বছর। 30 একটা সময় বা কাল, সুতরাং এখানে 30 হচ্ছে আমাদের কি অধিকরণ। তারপরে যদি আমরা কথা বলি 3টি দিন হতে চললো, কয় দিন হতে চললো সে বিষয়ে প্রশ্ন করলে আমরা কি অ্যান্সার পাচ্ছি? কয় দিন হতে চললো প্রশ্ন করলে আমরা পাচ্ছি 3 দিন হতে চললো, একটা সময় পাচ্ছি। সুতরাং এটাও আমাদের অধিকরণ কারক। তারপরে যদি বলে আষাঢ়ে বৃষ্টি পড়ে, কোন সময় বৃষ্টি পড়ে, সেটা নিয়ে কথা বললে আমরা কি পাচ্ছি বলো তো? একটা সময়ের কথা উল্লেখ পাচ্ছি। অলমোস্ট বেশিরভাগগুলো আমাদের সময় নিয়ে বলা। আচ্ছা 4 নাম্বারটা একটু ব্যতিক্রম দেখি। আকাশে চাঁদ আছে, চাঁদ উঠে বললে হয়তো তোমাদের ইজি হবে। আকাশে চাঁদ উঠে, কোথায় চাঁদ উঠে? একটা স্থান, একটা আধারের কথা বলতেছে না? এই যে আমরা একটু আগে পড়লাম কি ছিল? আধার অধিকরণ, ক্রিয়া সংগঠনের স্থান, মানে ক্রিয়া যেখানে হচ্ছে সেই ক্রিয়াটার যে জায়গাটা, সেটা হচ্ছে আমাদের কি আধার অধিকরণ। তাহলে ওই যে এক্সাম্পলটা ছিল আমাদের, যে আকাশে চাঁদ উঠে, কোথায় চাঁদ উঠে? চাঁদ ওঠার যে জায়গা সেটা হচ্ছে আমাদের কি আকাশ। বুঝতে পেরেছি? আকাশ হচ্ছে আমাদের আধার অধিকরণ বা অধিকরণ কারক। 5 নাম্বারটা হচ্ছে সে অঙ্কে কাঁচা। এটা কিন্তু দেখো তার একটা গুণের কথা বলেছে। ওই যে বললাম সে অ্যাক্টিং এ খুবই বাজে কিন্তু সে ধরো লেখাপড়ায় খুব ভালো। এখানেও তার একটা গুণ বা দক্ষতার কথা বলছি, যে অদক্ষতার কথা বলছি, যে সে অঙ্কে খুবই কাঁচা। ঠিক আছে? তো এই যে দক্ষতা প্রকাশ পাচ্ছে সেটা আমাদের কি ধরনের অধিকরণ হচ্ছে? বিষয়াধিকরণ। আগেরটাতে আমরা পড়েছিলাম না? বিষয়াধিকরণ কি হয়? যে কোনো বিষয়ে কারো দক্ষতা বা অদক্ষতাকে বোঝায়, সেটাই হচ্ছে আমাদের বিষয়াধিকরণ। তাহলে এই যে 5 নাম্বার এক্সাম্পলটাতে যদি আমরা যাই, যে সে অঙ্কে কাঁচা, এখানে কিন্তু অঙ্কে কাঁচা, কাঁচা ওয়ার্ডটা দিয়ে বোঝাচ্ছে তার একটা অদক্ষতা, যে সে অঙ্ক ভালো পারে না। সুতরাং এটা হচ্ছে আমাদের বিষয়াধিকরণ। তাহলে আজকের ক্লাসে ফার্স্টে আমরা কি পড়েছি? আমরা পড়েছি কারক নিয়ে, কারকের সংজ্ঞা পড়েছি, কারকের সন্ধি বিচ্ছেদ পড়েছি। তারপর আমরা কি পড়েছি? তারপর আমরা পড়েছি বিভক্তি নিয়ে, বিভক্তির সংজ্ঞা, বিভক্তির প্রকারভেদ, বিভক্তিগুলোকে আমরা কিভাবে চিনব, এবং বিস্তারিত পড়েছি বিভক্তি নিয়ে। তারপর কি পড়েছি আমরা? আচ্ছা তারপর পড়েছি আমরা কারকের প্রকারভেদ, যে কারক কত প্রকার ও কি কি, কারকগুলো কিভাবে চিনব, প্রত্যেকটা প্রকারের সংজ্ঞাও কিন্তু আমরা পড়েছি এখানে, যে কর্তৃকারক কাকে বলছে, কর্তৃকারক তুমি কিভাবে চিনতে পারবে সেই বিষয়ে আমরা ধারণা পেয়েছি, কর্তৃকারকের এক্সাম্পল। তারপর আমরা পড়েছি কর্তৃকারকের কিছু প্রকারভেদ পড়েছি। তারপর আমরা পড়েছি কিছু অনুশীলন। তারপর আমরা কর্মকারক পড়েছি, সেখানেও আমরা কর্মকারকের সংজ্ঞা পড়েছি। কর্মকারকের সংজ্ঞার পরে আমরা পড়েছি কর্মকারকের কিছু এক্সাম্পল অ্যান্ড প্লাস কিছু অনুশীলনও করেছি আমরা। নেক্সট আমরা পড়েছি কর্মকারকের প্রকারভেদ, সেখানে মুখ্য এবং গৌণর মধ্যে পার্থক্যটা বলেছিলাম। গৌণ কি ছিল আমাদের? গৌণ ছিল ব্যক্তিবাচক কর্ম, আর মুখ্য ছিল আমাদের বস্তুবাচক কর্ম।
তারপর হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়, এই দুটার মধ্যে ওই পার্থক্য সেম, একটা হচ্ছে বিভক্তি যুক্ত থাকবে, একটা বিভক্তি মুক্ত বা বিভক্তি ছাড়া থাকবে। তারপরে চলে যাই, এটা অনুশীলন করেছি আমরা। তারপরে আমরা পড়েছি করণ কারক, ক্রিয়া সম্পন্ন বা কর্তা যে ক্রিয়া সম্পন্ন করছে বা যে উপায়ে ক্রিয়া সম্পন্ন করছে সেটা করণ কারক, এটাও পড়েছি আমরা। দেন অনুশীলন করেছি, সম্প্রদান কারক সম্পর্কে জেনেছি, অ্যান্ড অপাদান কারক সম্পর্কেও জেনেছি। অপাদান কারকের কিছু প্রকারভেদ ছিল, সেগুলো সম্পর্কে আমরা আগে ভালোভাবে জেনেছি। অধিকরণ কারক সম্পর্কে জেনেছি, অধিকরণ কারকের প্রকারভেদ, অ্যান্ড সবশেষে অনুশীলন। এই তো ছিল আজকে আমাদের ক্লাস। থ্যাংক ইউ।